রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আপনি কারেক্টলি বলেছেন 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান তো থাকছে, সংবিধানে তো আছে। বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে, এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না। এটাই আমরা সুস্পষ্ট করেছি, গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে, সাথে সাথে। আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে 12 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব 12 ঘন্টার মধ্যে। এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে, সংবিধান আছে, প্রতিপালন হয় না, তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয়। আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি, বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের, সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনের ব্যর্থতার কথা উল্লেখ থাকবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমি একজন আইনের শিক্ষক, আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন, যদি আমরা সবাই মিলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি, সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি, আমাদের যদি আইন মানার কালচার যদি কালেকটিভ একটা উন্নতি না হয়, আইন করে কিছু সুবিধা পাবো, কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না। আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি, কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত, এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। আর আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে, এই কমিশনকে ইনকোয়ারি কমিশন, এটা বিচার বিভাগীয় কমিশন হচ্ছে, এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দেবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজ, এই ইনকোয়ারি এটা করবে। থ্যাংক ইউ। সরি, আমি আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আমরা আইএলও দুটা ইম্পর্টেন্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য। ওই দুটা কনভেনশনে স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। এটা করা হলে বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার সময় আপনার নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। আমার নাম হচ্ছে মোহন। আমি আমার জানা যে আমরা আগে জানতাম যে আসামিকে গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে আদালতে তোলা হবে, এবং সেটা অনেক প্রতিফলিত হয়নি। আপনারা নতুন করে আইনটি করছেন 12 ঘন্টার মধ্যে জানাতে হবে, খুবই প্রশংসনীয়, এবং পরিচয় প্রকাশ করতে হবে পুলিশের। এই আইনগুলো যদি তারা না মানে, অনেক ক্ষেত্রে যে 24 ঘন্টা মানা হতো না, যদি পুলিশ না মানে বা না মেনে এই কাজগুলো করে নিজেদের কাছে রেখে দেয়, 36-48 ঘন্টা পর প্রকাশ করে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? আপনি কারেক্টলি বলেছেন 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান তো থাকছে, সংবিধানে তো আছে। বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে, এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না। এটাই আমরা সুস্পষ্ট করেছি, গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে, সাথে সাথে। আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে 12 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব 12 ঘন্টার মধ্যে। এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে, সংবিধান আছে, প্রতিপালন হয় না, তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয়। আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি, বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের, সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনের ব্যর্থতার কথা উল্লেখ থাকবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমি একজন আইনের শিক্ষক, আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন, যদি আমরা সবাই মিলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি, সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি, আমাদের যদি আইন মানার কালচার যদি কালেকটিভ একটা উন্নতি না হয়, আইন করে কিছু সুবিধা পাবো, কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না। সো এটা উনি কারেক্টলি বলেছেন, আইন ভালো করা যায়। আমরা একই সাথে
প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব। জি, আমার নাম শাওন হাসকা, আমি এদিকতে, আমি আছি টিভিএতে। আমি যেটা একটু জানতে চাচ্ছি, আমরা দেখেছি যে পে স্কেল হয়, তারপর পে স্কেলে পরে সরকারি কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হয়, তারপরে এক দফায় ইনফ্লেশন বেড়ে যায় এবং বেসরকারি খাত আসলে সাফার করে সেক্ষেত্রে। তা আপনাদের এই ধরনের কোনো অ্যাপ্রোচ আছে কিনা, সরকারি বেসরকারি দুটোকে একসাথে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যাতে ইনফ্লেশনের বিষয়টা যেন তাদের উপর খুব বেশি এফেক্ট না করে? আপনি এটা কারেক্টলি বলেছেন। তো তার মধ্যে তো আমরা ধরেন পে স্কেল বন্ধ রাখতে পারি না, তাহলে সাংবাদিকরা তো ওয়েজ বোর্ড আপনারা বন্ধ রাখতে বলবেন না। তো তো আপনি কারেক্টলি বলেছেন, এটা তো শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু সাধারণত দেখা গেছে সরকারি কর্মকর্তাদেরটা করার পর বেসরকারি অনেক ক্ষেত্রেই ওটার সাথে অ্যাডজাস্ট করে বাড়ানো হয়, কিন্তু আমরা প্রত্যাশা থাকবে সেটা। জি, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আতিক, news24.com থেকে। আমি আসিফ নজরুল স্যারকে একটু জানতে চাই যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানে আমরা সবাই যখন অনেক শঙ্কার মধ্যে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কিছু লোকজন এসে বলছে যে আমি 30টা লাশ বের করেছি, আমি 40 জন লাশ বের করেছি, এই ধরনের কথা যখন বলেছে, তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে। আপনারা সরকার আইন হিসেবে এই ধরনের আচরণের কোন ধরনের ব্যবস্থা নেননি এখনো, এটা কি আপনারা কিভাবে দেখছেন? আর স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠান হচ্ছে কিনা? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কনফিউশন তো হচ্ছে। আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন। আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখছি, আপনাদের অনেক ধন্যবাদ। দেখেন, এরকম একটা এত শোক সংযুক্ত একটা পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই মানে কেউ দিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব ঘটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি, ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9 এর মেয়ে বলছে ক্লাস 3 এর মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উদ্ভট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা ওপেন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে না। স্কুলে রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। কালকে যখন আমরা মাইলস্টোনে গেলাম, মাইলস্টোনের টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে, আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা চেক করে দেখো। এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে। গুজব থাকলে ওটা আপনারাও চেষ্টা করেন, আমরা সত্য তথ্য জানানোর চেষ্টা করছি। আর নির্বাচনের ব্যাপারে আমি আসিফকে বলছি, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। আমি একটু প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আমি সুইটি এটি নিউজে আছি। আপনারা যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্তটা নিলেন যে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, এর মধ্যে বিভিন্ন দলগুলো থেকে চাওয়া হচ্ছিল স্থানীয় সরকার নির্বাচনটা যেন আগে হয়, আপনাদেরও এরকম একটা ইতিবাচক মনোভাব আমরা দেখেছি, বিএনপির আপত্তি ছিল। এখন এই যে নতুন আপডেটটা এলো, তার মানে কি জাতীয় নির্বাচনের আগে কি এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিনা, আর সেটি যদি হয়ে থাকে কবে নাগাদ হতে পারে? আপনারা জানেন, চলমান সংস্কার, বৃহৎ যে সংস্কার কর্মসূচি, তার অংশ হিসেবেই এই সংস্কারটা হয়েছে। এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে বাকি প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়েও কাজ করছি। সে বিষয়েও আপনারা আপডেট পাবেন। আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং বলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। জি, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, বার্তা 24 কাজ করি। প্রশ্নটি আছে নজরুল স্যারের কাছে। আপনি গত পরশু মালয়েশিয়ান স্কুলে গিয়ে প্রায় 9 ঘন্টা উপস্থিত ছিলেন এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। এক প্রকার মব ক্রিয়েট করা হয়েছে, হামলা করা হয়েছে, বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তো
প্রশ্ন হচ্ছে সরকার কি মব নিয়ন্ত্রণে এতটাই ব্যর্থ যে সরকারের উপদেষ্টা সেখানে অবরুদ্ধ এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পরও আসলে 9 ঘন্টা সময় লাগলো আপনাদের নিয়ে আসতে, এই জায়গাটা আসলে কোথায় বা ব্যর্থতার জায়গাটা কোথায়? শোনেন, ওখানে মানুষজন ক্ষুব্ধ ছিল, এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে ক্ষোভ, অনেক প্রশ্ন থাকাই স্বাভাবিক। আমরা অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নাই। আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয়। এবং আপনি একটা যে আপনাদের জানিয়ে রাখি, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। আমরা যখন প্রথমবার বেরোবার চেষ্টা করেছি, মাইলস্টোন স্কুলের 2টা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল, স্যার আমরা থাকবো আপনাদের সাথে। সো নাইস অফ দেম। মাইলস্টোন স্কুলের ছাত্র, তারপরে ওখানে যারা অভিভাবক ছিলেন, কর্মচারী কর্মকর্তা, ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর কিছু মানুষ উত্তেজিত থাকবে, কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে, কিছু মানুষ আপনার ঠিক মতো ক্ষোভ প্রকাশ করবে না, এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা খুব বড় চোখে দেখছি না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।